তো চলো বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণী মাধ্যমিক 2022-এর একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা ভৌতবিজ্ঞান বিষয়ের গ্যাসের আচরণ। এখান থেকে প্রায় 8 নাম্বার আসে। তোমরা এই ভিডিওটা দেখলে প্রায় সম্পূর্ণ 8 নাম্বারই পেতে পারো। এটা 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে, কিন্তু এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞানে গ্যাসের আচরণ নিয়ে যে এত ভয় পাও, সেটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে এবং তোমরা প্রায় 8 পেতে পারো। তো শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথমে হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। এখানে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটাই গ্যাসের চাপ। চাপ ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এগুলো তোমাদের না মনে রাখলে হবে। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, পি ইকুয়াল টু এফ বাই এ, এটা তোমরা মনে রাখবে। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, বা একই পাস্কাল বলা হয়। 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএস একক কী চাপের? ডাইন পার সেমি স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এবার কোনো গ্যাসের চাপ কিসের উপর নির্ভর করে সেটা তোমাদের কোশ্চেন আসতেই পারে। তো তোমরা বলবে কোনো গ্যাসের চাপ গ্যাসটির ভরের উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে এবং উষ্ণতার উপর নির্ভর করে। এই তিনটির উপর নির্ভর করে। এবার আসছি আমরা গ্যাসের আয়তন। গ্যাসের আয়তনের একক কি? প্রচলিত একক যেটা, সেটা হচ্ছে লিটার। এটা আমরা সবাই জানি। এসআই একক মিটার কিউব, সিজিএস একক সেন্টিমিটার কিউব। এবার আসছি বয়লের সূত্র, যেটা নিয়ে তোমরা সবাই ভয় পাও। বয়লের সূত্র, প্রথমে স্টেটমেন্টটা বলি। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তোমরা এটা বারবারই গুলিয়ে ফেলো, ব্যস্তানুপাতিক না সমানুপাতিক। তো এর জন্য আমরা একটা ট্রিক মনে রাখবো। ব দিয়ে ব্যস্তানুপাতিক, বয়লের সূত্রে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। ধরে নাও কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি হলে ভি সমানুপাতিক 1/p। এবার ভি ইকুয়াল টু কে বাই পি। কে হচ্ছে ধ্রুবক, ভেদ ধ্রুবক, আর পিভি ইকুয়াল টু কে। এখান থেকেই পাওয়া যায় P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, এরকমভাবে PN VN। এবার আসছি আমরা লেখচিত্রে পি বনাম ভি লেখচিত্র, এটা সমপরাবৃত্ত, যেটাকে আমরা আয়তাকার পরাবৃত্ত বলতে পারি। আর পিভি বনাম পি লেখচিত্র, পিভি আর পিতে পি অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এই বয়লের সূত্রের সরলরেখা। তো চলো বয়লের সূত্রের উপরে একটা অঙ্ক করে নেওয়া যাক, তাহলেই পুরো বয়লের সূত্র কমপ্লিট হয়ে যাবে। প্রথমে হচ্ছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এত মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় এত সেন্টিমিটার গ্যাসের আয়তন কত হবে? তো এসটিপি বলেছে। এসটিপি বলতে আমরা কি বুঝি? এসটিপি মানে হচ্ছে P1 কত? P1 হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। এসটিপি মানে এটা আমরা জানি। V1 কত বলে দিয়েছে? 52 মিটার কিউব। এবার দ্বিতীয় আমাদের কি জিজ্ঞেস করেছে? আমাদের গ্যাসের আয়তন কত হবে, তার মানে V2 জিজ্ঞেসে করেছে। আর কত দিয়ে দিয়েছে? কি দিয়ে দিয়েছে? চাপ দিয়ে দিয়েছে 104 সেন্টিমিটার এইচজি। P2 দিয়ে দিয়েছে কত? 104 সেন্টিমিটার এইচজি, পারদ স্তম্ভের চাপ। তো আমরা এবার বয়লের সূত্র অনুযায়ী কী জানি? P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এবার বসিয়ে দিই আমরা। 76 ইন্টু 52 ইকুয়াল টু 104 ইন্টু V2। তো এটা করলে আমরা কত পাই? V2 ইকুয়াল টু 76 ইন্টু 52 বাই 104 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 38 মিটার কিউব। অতএব V2-র মান হচ্ছে 38 মিটার কিউব। তাহলে কি সহজেই উত্তর হয়ে গেল। আর এটা এসেছিলো তোমাদের মাধ্যমিক 2017-য়। তো দেখলে কত সহজেই করা যায়। এবার আসছি পরের যে অংশে, সেটা হচ্ছে চাপ নির্ণয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ধরে নাও একটা জার আছে, তার জারটার উচ্চতা এইচ, তার তলদেশের চাপ কত হবে? এই অংশের চাপ কত হবে? এই অংশের চাপ হবে পি ইকুয়াল টু এইচ রো জি। এইচটা কি? এর উচ্চতা এইচ। রোটা কি? এইখানে যে জল বা কোনো তরল আছে তার ঘনত্ব। আর জিটা কি? অভিকর্ষিত ত্বরণ, যার মান হয় 9.8। তো এটাই লেখা আছে, দেখে নেবে। এবার আসছে এসটিপি, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি মানে টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন আর প্রেশার হচ্ছে 760 মিলিমিটার অফ এইচজি, বা যেটাকে আমরা 76 সেন্টিমিটার পারদচাপও বলতে পারি। এবার আসছি আমরা চার্লসের সূত্র, আরেকটি ইম্পর্টেন্ট সূত্র। চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0 বা V0, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হলো VT। চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি? VT ইকুয়াল টু V0 1 + T/273।
যখন টি ইকুয়াল টু -273, মানে এই টি এর জায়গায় আমরা -273 বসিয়ে দেবো, তখন কি হয় দেখা যাক। ভি নটটা কমনই থাকলো বাইরে, এরকম কমনই রইলো, ওয়ানটা ওয়ানের মধ্যে পড়ে রইল, টি এর জায়গায় -273 বসালাম, এখানে -273 -200 থেকে কেটে গেল। এবার ভি নট 1 - 1 মানে কত, ভি নট ইন্টু 0 মানে 0, মানে -273 টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, 0। সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উষ্ণতাকে আর একটা নতুন উষ্ণতা বলা হলো, যাকে বলা হলো পরম শূন্য উষ্ণতা। ভেরি ইম্পর্টেন্ট, পরম শূন্য উষ্ণতা। চার্লসের সূত্র অনুযায়ী চাপ স্থির রেখে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। ভেরি ইম্পর্টেন্ট, পরম শূন্য উষ্ণতা। তো এবার আসছে নেক্সটে। তাহলে পরম শূন্য উষ্ণতা এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হলো 0 কেলভিন, এবং নতুন একটি স্কেল উৎপন্ন হলো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হলো 0 কেলভিন, এবং একটি নতুন স্কেলের উদ্ভব হলো, যাকে বলা হলো কেলভিন স্কেল। -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 রেখে পরপর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে সেরকম 1 কেলভিন বাড়ানো হলো, এইভাবে তৈরি হলো নতুন স্কেল। তো এটাকে যদি আমরা একটি গাণিতিক রূপ দিই, তাহলে পরম স্কেল টি কেলভিন ইকুয়াল টু 273 + টি ডিগ্রি সেন্টিগ্রেড। ধরে নাও 15 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে কীভাবে রূপান্তর করব, কেলভিন ইকুয়াল টু 273 + 15 মানে 288। সেরকমই আমরা যদি বলি 60 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, তো আমরা কী করব, 273 + 60 ইকুয়াল টু কত হয়, 3 7 আর 6 13, হাতে থাকে 3, মানে 333 কেলভিন। 273 ডিগ্রি 60 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 333 কেলভিন, এরকমভাবে। এবার আসছে লেখচিত্রে। এর লেখচিত্রে ভি বনাম টি এর লেখচিত্র। মাইনাস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে -273 আয়তন শূন্য, এখানে -273 ভি এর মান শূন্য, দেখতে পাচ্ছ ভি এর মান শূন্য -273। এবার বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি নট এভাবে বাড়বে। এটা হচ্ছে সরলরেখা। তো এটা হচ্ছে কী বলে জানো, চার্লসের সূত্র। আর চার্লসের সূত্র আমরা মনে রাখতে পারো সমানুপাতিক চার্লস, এই দন্তের স আর এই সমানুপাতিক, সমানুপাতিক ভি সমানুপাতিক টি। এবার আর একটা যে বিবৃতি আছে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, চাপ স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, খুবই সোজা, ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে কেলভিন, অবশ্যই টিটা কেলভিন, ব্র্যাকেটে লিখে দেবে টি ইন কেলভিন বা টি কেলভিন স্কেলে। ভি ইকুয়াল টু কেটি, কে যেখানে কি ধ্রুবক, বা এটাকে আমরা এবারে আনলাম ভি বাই টি করলাম ইকুয়াল টু কে হয়ে গেল। সে ওই রকম ভাবি V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু V3/T3। তো এই গেল আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রের উপর একটা অঙ্ক করে নেওয়া যাক। -3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে T1 কত, কেলভিনে সব সময় হিসাব করবে, কেলভিনে খুবই সোজা হবে উত্তরটা। তাহলে 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে -3 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে তাই এখানে -3 দিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 273 - 3 270 কেলভিন T1। কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব, অর্থাৎ V1 ইকুয়াল টু কত বলে দিয়েছে 750 সেন্টিমিটার কিউব। গ্যাসটিকে একই চাপে উত্তপ্ত করলে, চাপ কনস্ট্যান্ট মানে P ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওর আয়তন হলো 1 লিটার, আয়তন কত হলো 1 লিটার। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত এটা জিজ্ঞাসা করেছে। তো এবার চলো হিসেব করা যাক। তো চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী করতে পারি, V1/T1 ইকুয়াল টু V2/T2, সেরকমভাবে V1 ইন্টু T2 ইকুয়াল টু T1 ইন্টু V2 করতে পারি। T1 কত 270, V1 কত 750, T2 কত জানি না, T1 কত 270 ইন্টু V2 কত 1 লিটার মানে 1000 সেমি কিউব, 1 2 3 সেন্টিমিটার কিউব, 1 2 3 ইকুয়াল টু T2 কত বেরোলো, T2 বেরোলো 360 কেলভিন, T2 কত বেরোলো 360 কেলভিন। তাহলে T2 কত হলো, T2 হলো 360 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 87 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো আমাদের অ্যান্সার। এবার সাথে নেক্সট টপিকে যাই। নেক্সট যে টপিক সেটা হলো
বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র এবং তাদের সম্মিলিত রূপ। প্রথমে কি বলছে, মোলার আয়তন কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলা হয়। ঠিক আছে, এবার একটু মোল কনসেপ্টটা দেখে নেওয়া যাক। 1 মোল মানে কি আমরা জানি 6.022 × 10⁻23 সংখ্যক অণু বলা যেতে পারে, 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু বলা যেতে পারে, 6.022 × 10⁻23 সংখ্যক আয়ন বলা যেতে পারে, 6.022 × 10⁻23 সংখ্যক মানুষ বলা যেতে পারে, এরকম অনেক কিছুই বলা যেতে পারে, যে কোনো কিছু। তারপর 1 মোল বলতে বোঝায় তার গ্রাম আণবিক ভর যে কোনো গ্যাসের, যেমন 32 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম জল, এখানে আমরা কি বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন বলতে পারি, সেটা মানেই 1 মোল। এবং এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের আয়তন, এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের আয়তন। এবার দেখে নিই বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ। বয়েল কি বলছে, ভি সমানুপাতিক 1/p, আয়তন সমানুপাতিক 1 চাপ বা আয়তন ব্যস্তানুপাতিক চাপ যখন টি স্থির। এটা খুব কোশ্চেন আসে, বয়েল সূত্রে কি স্থির? টি মানে উষ্ণতা স্থির, উষ্ণতা ধ্রুবক, বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক। এবার হচ্ছে চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, চার্লসের সূত্রে কি স্থির? পি স্থির মানে কি চাপ স্থির। এটা খুবই কোশ্চেন আছে, চার্লসের সূত্রে উষ্ণতা, চার্লসের সূত্রে চাপ স্থির, বয়েলের সূত্রে উষ্ণতা স্থির। এবার হচ্ছে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, এটা যৌগিক ভেদ অনুযায়ী ভি সমানুপাতিক টি/পি, ভি ইকুয়াল টু কে টি/পি, কে এখানে ভেদ ধ্রুবক, পি ভি ইকুয়াল টু কেটি। এটি বয়েল এবং চার্লসের সূত্রের সম্মিলিত রূপ। এবার দেখা যাক অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি বলছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক হোক সমান সংখ্যক অণু বর্তমান। একটা উদাহরণ নেওয়া যাক, সেটা অবশ্যই হতে হবে একই চাপ ও উষ্ণতায়। ধরে নিই একই চাপ ও উষ্ণতায় 10 লিটার হাইড্রোজেনে আছে 5টি অণু, তাহলে 10 লিটার অক্সিজেনে কটা অণু থাকবে? ওই একই চাপ উষ্ণতায় 5টা অণুই থাকবে। 10 লিটার নাইট্রোজেনে কত থাকবে? ওই 5টা অণুই থাকবে। 10 লিটার হিলিয়ামে কত অণু থাকবে? 5টি অণুই থাকবে। এইরকম এই অ্যাভোগাড্রো সূত্র মানে এটা, যেটা আমরা বুঝতে পারি না খুব একটা। এবার হচ্ছে পরের যে টপিক, সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা খুব ফাস্ট যাচ্ছি কারণ এটা 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাদের, তাই। আদর্শ গ্যাস সমীকরণ, মনে করি কোনো গ্যাসের চাপ পি, উষ্ণতা টি, তো ওখানে এন মোল গ্যাস আছে যার আয়তন ভি। বয়েলের সূত্র অনুযায়ী কী জানি, ভি সমানুপাতিক 1/p। বয়েলের সূত্রে ভি সমানুপাতিক 1/p মানে কি আয়তন সমানুপাতিক 1/চাপ যখন টি এবং এন স্থির, যেটা থাকবে না ভি টি এন আর পি নিয়েই আমাদের খেলা। যখন যে দুটো থাকবে বাদ বাকি দুটো স্থির হবে। ঠিক আছে, এখানে মানে বয়েলের সূত্রে কী আছে, ভি আর পি আছে, তো তাই টি আর এন স্থির। এবার চার্লসের সূত্র দেখা যাক, ভি সমানুপাতিক টি, তাহলে পি আর এন স্থির হবে কারণ এখানে পি আর এন নেই। অ্যাভোগাড্রো সূত্রে কী নেই, ভি সমানুপাতিক এন আছে, তাহলে পি আর টি নেই, তাই পি আর টি স্থির। এবার যৌগিক ভেদ সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক টি ইন্টু এন বাই পি, এই লিখলাম ভি ইকুয়াল টু আর ইন্টু টি এন বাই পি, যেখানে আরকে আমরা ভেদ ধ্রুবক বলছি। আর এখান থেকে আমরা পি ইন্টু ভি ইকুয়াল টু এন আর টি, এটাই আদর্শ গ্যাস সমীকরণ। আরটাকে আমরা বলছি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার সার্বজনীন গ্যাস ধ্রুবকের ব্যাপারে কিছু একটু জেনে নেওয়া যাক, যাকে আমরা আর বলছি পিভি ইকুয়াল টু এন আর টি। আরটাকে একদিকে রেখে পিভি বাই এনটি করে দিলাম, আর ইকুয়াল টু হয়ে গেল পিভি বাই এনটি। এর মাত্রিক বিশ্লেষণ করছি এবার, চাপের মাত্রা ইন্টু আয়তনের মাত্রা বাই মোল ইন্টু উষ্ণতার মাত্রা। আমরা কি জানি, চাপ ইকুয়াল টু আমরা কি জানি F/A বা বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি জানি mL/-2, ক্ষেত্রফলের মাত্রা কি L², আয়তনের মাত্রা কি L³, মোলের মাত্রা কিছু হয় না, উষ্ণতার মাত্রা T। তাহলে এখানে বসিয়ে পাই চাপের, এখান থেকে চাপটা আমরা এখানে বসিয়ে পাই, এখানে আয়তনটা বসিয়ে দিই L³ বাই নিচে উষ্ণতা T, মোলের কোনো মাত্রা হয় না, তাই এখান থেকে বার হলো mL²⁻⁻3। এটা হলো আর এর মাত্রা। আর এককটা কি, একক হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এই কোশ্চেনটা দেখো, আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ থেকে এসআই এতে আর এর একক নির্ণয় করা হয়েছে। দেখো এটা দেখে নেবে, এর একক হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটা তোমরা মুখস্থ করে রাখবে কারণ শর্ট কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো কার্যের মাত্রা সংকেত তোমরা দেখতে পাচ্ছ, কার্যের একক যেটা এসে একক জুল পার মোল ইনভার্স পার কেলভিন ইনভার্স। এটা সবসময় পরীক্ষায় আসে, তোমরা দেখে নাও। এবার যে শেষ টপিক সেটা দেখে নেবো, তারপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। সকল গ্যাসই বহু সংখ্যক অণুর সমষ্টি। একই গ্যাসের অণুগুলি একই রকম কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা।
একই গ্যাসের অণুগুলি বিন্দুভর অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় গ্যাসগুলির আয়তন নগণ্য। যতক্ষণ না গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় ততক্ষণ অণুগুলি সরলরেখায় সমদ্রুতিতে গতিশীল থাকে এবং ধাক্কা খাওয়ার সময় অণুগুলির গতি হয় সম্পূর্ণ বিশৃঙ্খল। কোনো একটি ধাক্কার পূর্বে ও পরে অণুগুলির মোট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে। গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, অর্থাৎ গ্যাস অণুগুলির কোনো স্থিতিশক্তি নেই, সম্পূর্ণ শক্তি হচ্ছে গতিশক্তি। গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল, এদের বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। গ্যাস যে পাত্রে আছে সেই পাত্রই সর্বদা স্থির থাকলে যে কোনো স্থানে একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। তোমরা এর মধ্যে যে কোনো 3টে মুখস্থ করে রাখো, এরকম দিতে পারে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। চলো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিই। বয়লের সূত্রের ধ্রুবক কী কী? গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা, 1 নাম্বার। পরের কোশ্চেন, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়লের সূত্র কি লঙ্ঘিত হয়? বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরে বায়ুর ভর স্থির থাকে না, স্থির থাকে না, তাই বয়লের সূত্র এখানে প্রযোজ্যই নয়। আর বায়ু প্রবেশ করানোর জন্য বেলুনের ভেতরে বায়ুর ভর বাড়তে থাকে। বয়লের সূত্রে দুটি ধ্রুবক হলো গ্যাসের ভর ও উষ্ণতা, এক্ষেত্রে গ্যাসের ভর স্থির না থাকায় বয়লের সূত্র প্রযোজ্য হয় না। তাই যেখানে বয়লের সূত্র প্রযোজ্যই নয় সেখানে লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা হলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? গভীর জলের নিচে যত উপরে ওঠা যায় জলের চাপ ততই কমতে থাকে। চাপ কম, চাপ বেশি, কমতে থাকে। বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপরের দিকে উঠতে শুরু করলে বুদবুদের উপর চাপ ক্রমশ কমতে থাকে। জলের উষ্ণতা সর্বত্র সমান ধরে নিয়ে বয়লের সূত্রে বলা যায় যে বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপরের দিকে ওঠার সময় এর আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে বাড়তে থাকে, এর আয়তন বাড়ে। তো এই হলো উত্তর। নেক্সট কোশ্চেন, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। পরের কোশ্চেন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ 0। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কী? হলো গ্যাসের ভর। পরের আর একটা কথা বলে দিই, বাস্তব গ্যাস শুধুমাত্র হাই টেম্পারেচার এবং লো প্রেশার মানে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দেখে নিই। আদর্শ গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় পিভি = এনআরটি সমীকরণ মেনে চলে। বাস্তব গ্যাস নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, এটা মনে রাখতে হবে সবসময়। বাস্তব গ্যাস তখনই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে যখন তার চাপ কম হবে এবং উষ্ণতা উচ্চ হবে। এবার হচ্ছে সেকেন্ড, আদর্শ গ্যাসের অণুগুলির আয়তনকে অগ্রাহ্য করা হয়। বাস্তব গ্যাসের অণুগুলির আয়তন ক্ষুদ্র হলেও তা গ্রাহ্য করা হয়। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল আছে। আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি বলতে শুধুমাত্র গতিশক্তিকেই বোঝায়, বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ের সমষ্টিকে বোঝায়। তো এই গেল কোশ্চেন। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, জল, নাইট্রোজেন ও অক্সিজেনের মোলার ভর ব্যবহার করে দেখাও। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? কোনোভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ভর কমে যাওয়ায় বায়ুর ঘনত্ব হ্রাস পায়। শুষ্ক বায়ুতে মূলত নাইট্রোজেন, অক্সিজেনের পরিমাণ অন্যান্য গ্যাসের তুলনায় বেশি থাকে। মোটামুটিভাবে শুষ্ক বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন ও 1 ভাগ অক্সিজেন আছে। নাইট্রোজেনের মোলার ভর 28 গ্রাম এবং অক্সিজেনের মোলার ভর 32 গ্রাম। তাহলে শুষ্ক বায়ুর গড় আণবিক ভর কত হবে? 28 × 4 + 32 × 1/4 + 1 = 28.8 গ্রাম। এবং আবার জলের মোলার ভর 18 গ্রাম, তাহলে 28টা বড় 18 থেকে। সুতরাং জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ আর্দ্র বায়ু হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক